দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাজমা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দাস ১৯৫৬ সালের ১ জুলাই মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ও ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে দি অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা সেন্টারে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, বহুল প্রচলিত একটি শব্দ এই অ্যাজমা রোগ, এবং অনেকেই, এবং আমি তো মনে করি যে বেশিরভাগ মানুষই জানে এই অ্যাজমা রোগটি আসলে কি। তারপর শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে অ্যাজমা রোগ বলতে আসলে আমরা কি বুঝি। অ্যাজমা রোগ এটা সাধারণত অ্যালার্জিজনিত রোগের একটা পার্ট। সাধারণত এটা ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স যে কোনো বয়স হইতে পারে। সাধারণত অ্যাজমা হলে যেমন শ্বাসকষ্ট হয়, কাশি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বাঁশির মতো আওয়াজ হয়, রাতে ঘুমাইতে পারে না, ঘুম থেকে উঠে যায়, তখন আমরা বুঝি যে এই রোগী শ্বাসকষ্টে বা অ্যাজমাতে ভুগে থাকে। আচ্ছা, সাধারণত কারা বেশি এই রোগটি এটা সাধারণত ছোট বয়স থেকে বড় বয়সে হয়, তো বাচ্চাদের সাধারণত একটু বেশি। কারণগুলো কি বলা যায়, কি কারণে হচ্ছে? অ্যাজমার রোগের একটা অন্যতম কারণ হলো অ্যালার্জি। আচ্ছা, এই অ্যালার্জিগুলির মধ্যে অন্যতম হলো হাউস ডাস্ট মাইট। বাড়িঘর যে ওল্ড ধুলাবালি, বিশেষ করে যেমন ধরেন বিছানার চাদর, ঘরের ঝুলঝাল, একটা জামা কাপড় আলমারিতে বা টাঙ্কে রেখে দিল, এগুলির মধ্যে এক ধরনের হয় যেটা বলে মাইট, হাউস ডাস্ট মাইট। এইটা হলো অন্যতম। তাছাড়া ফুলের রেণু, আমরা জানি ফাঙ্গাস, খাদ্য, কিছু ঔষধ, এইগুলির মধ্যে সাধারণত এই অ্যালার্জির কারণ। আচ্ছা। তো অ্যাজমা রোগী যখন আপনাদের কাছে আসে তখন সাধারণত কি ধরনের কমপ্লেইন নিয়ে আসে? শুধু শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, এটাই কি তাদের প্রধান অভিযোগ থাকে? এটুই নিয়ে আসে। এর সাথে অনেক সময় দেখা যায় যে আবার তার নাকে সর্দি, হাঁচি, চোখ চুলকানি, কারোর ক্ষেত্রে আবার শরীরে চাকচাক হয়ে যাওয়া, আর্টিকেরিয়া, এই সব ধরনের অনেক সময় একক রোগ নিয়ে আসে, অনেক সময় আবার এগুলির সাথে সাথে এই উপসর্গগুলি ও নিয়ে আসে। আচ্ছা, তো যখন আপনাদের কাছে যেহেতু সমস্যা নিয়ে আসছে, আপনারা তখন কি ধরনের পরামর্শ রোগীকে দিয়ে থাকেন এবং চিকিৎসা কিসের উপর? তখন আমরা প্রথমত কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কনফার্ম হয় তার কিসের অ্যালার্জি। মানে কি কারণে অ্যালার্জিটা হয়েছে সেটি আগে বের করেন। এখন এক একজনের কি এক একটা বিশেষ বিষয়ে অ্যালার্জি থাকতে পারে। আমাদের দেশে সাধারণত প্রচলিত হলো কোনো ডাক্তারের কাছে গেলে শুধু এসে কিছু ওষুধ লিখে দিলে হয়ে গেল। কিন্তু বিশ্বব্যাপী চিকিৎসার ধারা কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন প্রথমেই অ্যালার্জিটা টেস্ট করতে হবে। এটা আবার দুইভাবে করা যায়। হাতের মধ্যে একটা স্কিন প্রিক টেস্ট আর একটা স্পেসিফিক আইজি। যে কোনোভাবেই অ্যালার্জি টেস্ট করার পর যে অ্যালার্জি পাওয়া যাবে, অ্যালার্জেন, সেই জিনিসটাকে পরিহার করতে হবে ফার্স্ট। দ্বিতীয়ত হলো যে অ্যালার্জি, আপনি জানেন একটা ফরেন সাবস্টেন্স যখন একটা ইপিথেলিয়া আইদার নাকে হোক অথবা লাঞ্চে হোক, আইজির সাথে একসাথে বাইন্ড হয়ে তখন মার্সেলকে ভাঙে, ডিগ্রেশন হয়ে প্রোডাক্ট হয়ে ইনফরমেশন করে আমাদের শ্বাসকষ্ট করে বা হাঁচি করে। ওই আইজি কনভার্ট আইজিজি করতে হয় থ্রু ইমিউনোথেরাপি, অ্যালার্জি ভ্যাকসিন। 3 নম্বর হলো যে ইনফরমেশন হয়েছে সেটাকে ঠিক করার জন্য আমাদের এই যে কতগুলি আমরা স্টেরয়েড ইনহেলার, মন্টিলুকাস্ট, অ্যামিনোফ্যালিন, এই সমস্তগুলি দিয়ে বেড়া থাকি। তাই প্রথম চিকিৎসা হলো অ্যালার্জেন অ্যাভয়েডেন্স, 2 নম্বর ইমিউনোথেরাপি, 3 নম্বর হলো আমার ফার্মাকোথেরাপি ওষুধ, 4 নম্বর হলো পেশেন্ট এডুকেশন। এই পেশেন্ট থেকে কিছু এই যে যোগ ব্যায়াম, প্রাণায়াম, মেডিসিনের মধ্যে আনতে হবে। আপনি এমন কিছু পেশেন্টসদেরকে একটু কিছু বিষয় এডুকেটেড করা, যে কোন বিষয় অ্যাওয়ারনেস। যেমন এর মধ্যে যেমন আমাদের কিছু রোগী আছে তার কোনো অ্যালার্জি নেই, কিন্তু রোগী দেখা যায় পরীক্ষা আসলে তার শ্বাসকষ্ট হয়ে যায়। আচ্ছা, এগুলো সব হলে মানসিক স্ট্রেস। অনেক রোগী কিন্তু আছে। এই ক্ষেত্রে যদি আপনারা কি করেন? যতই ওষুধ দিই, ওই মানসিক স্ট্রেস যদি না কমানো হয় তাহলে তার শ্বাসকষ্ট কিন্তু কোনোদিনও কমবে না। এই ক্ষেত্রে আমরা ওই ওষুধের পাশাপাশি তাকে কিছু ওই যে মেডিটেশন, ওই সমস্ত ব্যায়ামও শেখাই। যখন এগুলি সে রপ্ত করতে পারে, ভালো হয়, দেখা যায় তার অ্যাজমাটাও কমে গেছে। আচ্ছা, আমরা কিন্তু হঠাৎ করেই দেখি যে কোনো অ্যাজমা যারা ভুগছেন, হঠাৎ এক ধরনের শ্বাসকষ্ট যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। তাৎক্ষণিকভাবে যদি যেহেতু সমস্যা হয়, কি করা উচিত? এই জন্যই আমরা বলি সবসময় তাকে হাতের কাছে একটা ইনহেলার রাখতে হবে সালবুটামল গ্রুপের। আচ্ছা, ওইটা 1 মিনিট প্রথমে একবার নিল,
না কমলে প্রতি মিনিটে একবার করে। যদি অনেক জায়গায় বলে যে 3-4 বার বেশি না বিয়োজন, এটা ঠিক না। প্রতি মিনিট একবার করে 5-6 বার নেবে, তারপর দরকার 2 মিনিট পর 5 মিনিট পর করে নেবে। এবার নিলে দেখা যায় সে অনেকটা স্বস্তি বোধ হয়ে যাবে। আচ্ছা, ইনহেলারের প্রসঙ্গ যেহেতু এসেছে, ইনহেলারটা নিতে বা এটি ব্যবহার করতে কিন্তু অনেকেই অনাগ্রহ দেখান, কারণ তাদের ধারণা বেশিরভাগ রোগীদের যে একবার ইনহেলার শুরু করলে সারা জীবন নিতে হবে এবং এটি নেয়া মানেই হচ্ছে সারা জীবনের জন্য একটি ঝুঁকির মধ্যে থাকা। কি মনে করেন তাদের? এটা কিন্তু ঠিক না। এখন এটাও কিন্তু রোগীদের যে ধারণাটা অমূলক তা না। অনেক ক্ষেত্রে দেখা গেছে একবার নিলে অনেক দিন নেয়, কিন্তু আমি আগে বলেছি যে আমার চিকিৎসা পদ্ধতি 4টা। যদি কোনো রোগী অ্যালার্জি টেস্ট করে বা অ্যালার্জেন পরিহার করে, ইমিউনোথেরাপি নেয় এবং ব্যায়াম করে, ও তার দেখা যায় আস্তে আস্তে তার ওষুধের পরিমাণটা কমে যায়। এবং যখনই তার লাঞ্চে বা নাকে ইনফ্লামেশনটা কমে যায়, তখন আর ইনহেলার লাগে না। ওই হোল লাইফ যে ইনহেলার নিতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, তার মানে আপনারা ইনহেলারের প্রয়োজনীয়তাটাও কমিয়ে দিচ্ছেন না? কমে দিচ্ছি। আচ্ছা, কি ধরনের পরামর্শ আর দিয়ে থাকেন? এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছিলেন, কি ধরনের যেমন ধরেন, পরামর্শ দেন? এই যে আমরা আগেও বলেছি, আমার দৃষ্টিতে বাংলাদেশের যত এই অ্যাজমা আছে, অন্যতম কারণ অ্যালার্জি। অ্যালার্জির একটা অন্যতম কারণ হাউস ডাস্ট মাইট, বাইরে করে ধুলাবালির মধ্যে যেটা থাকে। এই জন্যই যে আমরা বলে থাকি, যেমন ঘর যখন ঝাড়ু দিবে ওই রুগী ওই রুমে থাকবে না, তারপরে তার বিছানা চাদরটা ডেইলি চেঞ্জ করতে হবে, পারলে তোষক বালিশও মাঝে মাঝে রোদে শুকিয়ে দিতে হবে। কারণ আপনি জানেন একটা তোষকের মধ্যে হাউস ডাস্ট মাইট থাকে মোর দ্যান 20 লাখ, এটা আমেরিকান স্টাডি। তো যত কম থাকবে, যত নাক দিয়ে কম যাবে, তত আমার হাঁচি শ্বাসকষ্টটা কম হবে। তাছাড়া যেমন যারা সুস্থ তাদের জন্য তো তাদের জন্যও ভালো। ক্ষতিকর, শীত এবং আসলে যারা এর ঝুঁকির মধ্যে আছে তাদের জন্য আরো বেশি ক্ষতিকর। শীত আসলে শীত বস্ত্র বের করে সাথে সাথে গায়ে দেওয়া ঠিক না। ওইটা আইদার প্রথম নতুন করে ধুয়ে নেবে, অথবা রোদে শুকা দিবে, অথবা ইস্ত্রি করবে। এগুলি করলে এইগুলিতে অনেকটা রক্ষা পাওয়া যায়। আর যাদের ফুলের রেণু থেকে অ্যালার্জি, ওই ফুলের ওই সিজন অনুযায়ী ওইটাকে পরিহার করতে হবে। অনেকে ফাঙ্গাস, বাথরুমে স্যাঁতস্যাঁতে ভাব, সেটা পরিহার করতে হবে। অনেক আছে খাদ্য, যেমন অনেকে একটা ধারণা যে অ্যাজমা হয়েছে, গরুর মাংস, চিংড়ি, পুঁটি, বোয়াল, শোল, গজার, বেগুন সবকিছু খাওয়া, এটা কিন্তু ঠিক না। আমার আজকে 20 বছরের অভিজ্ঞতা দেখেছি, গরুর মাংস অ্যালার্জি অ্যাজমা রোগীদের মধ্যে 1-2% মাত্র। অথচ গরুর মাংস নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। যার গরুর মাংস অ্যালার্জি নাই, তার গরুর মাংস খাইলেও যে না খাইলেও সে। আচ্ছা, তো যার যে অ্যালার্জি, অনেকে দেখা যায় আলুতে অ্যালার্জি, অনেকে দেখা যায় টমেটোতে অ্যালার্জি, অনেকে মানে এক একজন এক এক। অনেক ক্ষেত্রে কিন্তু আননোন কিছু অ্যালার্জেন থাকে, সেক্ষেত্রে ওই সব অ্যালার্জেন্সগুলোকে ডিটেক্ট করার কি কোনো উপায় রয়েছে? মানে আমরা যেমন ধরেন প্রায় 60-70টা অ্যালার্জেন টেস্ট করি, যেগুলি মোস্ট কমন। তারপর আমরা রোগীদের বলে থাকি কোনো খাবার খেলে যদি উপসর্গ বাড়ে তো সেটাকে অ্যাভয়েড করতে হবে। কারণ সব রোগীর সব খাবারেই যে অ্যালার্জি হবে সেটি হয় না সাধারণত। আচ্ছা, জটিলতা কি আছে যদি এই ধরনের চিকিৎসা করা না হয়? কি ধরনের সমস্যা? জটিলতা তো অনেক আছে। আমি তো সেটা 1989-এর কথা, আমি তখন রাজনীতি পোস্টিং ছিলাম। এক ডাক্তারের বোন হাসপাতালে আসলো, খুব শ্বাসকষ্ট, মানে 5 মিনিট মধ্যে রোগী এক্সপায়ার্ড, মারা গেছে। এরকম ঘটনা আগে কিন্তু অ্যাজমাতে অনেক রোগী মারা যেত, আমার সামনে আমি দেখেছি। এখন কিন্তু এই উন্নত চিকিৎসায় ইনহেলার আসাতে এবং ঠিকমতো যদি পরামর্শ গ্রহণ করে, তাহলে এখন কিন্তু অ্যাজমা রোগীর মৃত্যু কিন্তু খুবই কম, নাই বলে চলে। আচ্ছা, প্রতিরোধের জন্য কি পরামর্শ? প্রতিরোধের জন্য ওই যে আমি আগেই বলেছি, আমাকে অ্যালার্জি টেস্ট করে অ্যালার্জেনটা পরিহার করতে হবে, ওষুধও ঠিকমতো নিতে হবে। যেহেতু এটা একটা ক্রনিক রোগ, চিকিৎসা দীর্ঘদিন করতে অনেকে করে কি একটু ভালো হলো তারপর ওষুধ বাদ দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। এবং আমরা বলি যাদের এই অ্যালার্জি আছে তারা ইনহেলারটা যেন সবসময় সাথে রাখে, কারণ প্রত্যেকের যে কোনো সময় অ্যাটাক হইতে পারে। তারপরে সাথে সাথে যে মানসিক যে স্ট্রেস, চাপ, এই চাপটাও কমাইতে হবে। এবং আমরা কতগুলি লাঞ্চটাকে প্রসারিত করার জন্য কিছু এক্সারসাইজ শিখাই, সেগুলি করতে হবে যাতে এই যে রেসপিরেটরি যে সিস্টেমটা যাতে উন্নত হয়। তাহলে ওষুধের পরিমাণ কম লাগবে এবং তার জীবন ওষুধ নাও লাগতে পারে। শুধু খালি ওষুধ খেলে যে এই অ্যাজমা ভালো হবে তা নয়। এই অ্যালার্জি পরিহার, ঠিক মতো ওষুধ দীর্ঘদিন কন্টিনিউ করা, অ্যালার্জি ভ্যাকসিন লাইফস্টাইল করা, এবং সাথে সাথে আমাদের এই যে মেডিটেশন, নিউরোবিং, আকুপ্রেশার, ইয়োগা, এগুলি যদি সঠিক মতো যদি কেউ করে যেতে পারে, তাহলে এই দীর্ঘমেয়াদী ক্রনিক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
স্যার, সুন্দর করে খুব চমৎকারভাবে বিষয়টি নিয়ে আপনি আমাদের বুঝিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অ্যাজমা জনিত বিভিন্ন সমস্যার প্রতিরোধ এবং প্রতিকারের বিভিন্ন উপায়। সে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এবার আমরা যে আসনটা করব এটা হচ্ছে ভুজঙ্গাসন বা কোবরা পোজ। এটা স্পেসিফিক উপকারগুলো পাবেন যাদের লোয়ার ব্যাক পেইন আছে, কোমরে ব্যথা আছে সেটার জন্য। আর শিশুদের জন্য হচ্ছে যে যেহেতু স্পাইনের একটা কাজ হয় খুব নির্দিষ্টভাবে, এটা লম্বা হতে খুব ভালো হেল্প করে। হ্যাঁ, এবং সবসময় আমরা দেখা যায় যে সামনে ঝুঁকে কাজ করি বা ঝুঁকে কোনো কিছু তুলি বা খেলাধুলা বা পড়াশোনা, সব ক্ষেত্রে কাউন্টার পোজটা আমাদের থাকে না বা প্র্যাকটিসটা থাকে না। তো কাউন্টার, এটাতে যেটা হচ্ছে যে কাউন্টারটা যখন হবে তখন শরীরের স্পাইনের গঠনটা খুব, মেরুদণ্ডের গঠনটা ভালো হয়, এবং যখন ভালো হয় তখন সেটা আপনাকে লম্বা হতে হেল্প করে এবং কোমরের যে কোনো ব্যথা বেদনা দূর করতেও এটা খুব সাহায্য করে। তো এখানে আমাদের বেসিক ভার্সানে আমাদেরকে হেল্প করবে সম্পাপা, যেহেতু এখানে অ্যাসিস্ট্যান্সের দরকার আছে যে কিভাবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা হতে হবে। তো লিও, শুরু করো। প্রথমে কি করতে হবে না, ভুজঙ্গাসন। আচ্ছা, প্রথমে প্রথমে শুয়ে কি করতে হবে, আমাদেরকে পা জোড়া থাকতে হবে। হাত কি করছো, চেস্টের পাশে নিয়ে আসছো। দেন ইনহেল, রেডি। এক্সেলে যেটা হবে শোল্ডার ডাউন অ্যান্ড আপ, দেন ইনহেল আপ। একদম পেট ভেতরে রেখে বুকটা বাইরে, যতটুকু উপরে পারো এই অবস্থায় পা জোড়া থাকবে। দেখতে খুব সহজ, কিন্তু এখানে কি হচ্ছে, এই কাজটা হচ্ছে স্পাইনের। হ্যাঁ, এখানটার লোয়ার ব্যাক যাদের পেইন আছে এই কাজটাতে হবে। ইনহেল, স্টে অ্যান্ড এক্সেল, ডাউন। ব্রিদিংটা যেটা হবে যে নর্মাল ব্রিথ ট্রাই করবে, যে নর্মালি নিঃশ্বাস নেওয়া ছাড়া অবস্থায় যতটুকু থাকতে পারে। তারপর যখন এই আসনটা অভ্যাস হয়ে যাবে তখন সে কী করবে, হাত পিছে রেখে তারপর করবে। এখানে আমাদের অ্যাসিস্ট্যান্সটা লাগবে, যে যখন সে অতটুকু উঠতে পারবে না, কিছু ক্ষেত্রে আমাদের একটু অ্যাসিস্ট্যান্স হলে পরে তখন দেখা যায় যে আস্তে আস্তে পারফেকশনটা আসে। দেন ইনহেল, রেডি। এক্সেল, শোল্ডার ডাউন অ্যান্ড অ্যাবস ইন, পেট ভেতরে রেখে। দেন ইনহেল আপ, হাত সহ, এবং এখানে ইয়েস টেনে ধরে রাখাটাতে যেটা হচ্ছে যে তার চেস্টটা ওপেন হচ্ছে, সে যতটুকু উঠতে পারছিল না ততটুকু উঠতে পারছে, এবং মেরুদণ্ডের কাজটা খুব ভালোভাবে হচ্ছে। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, রিল্যাক্স, নাইস, গুড, ওকে, ফাইন। যাদের খুব বেশি লোয়ার ব্যাক পেইন আছে তাদের কিন্তু ওই অতটুকু প্রেশার দেওয়া যাবে না, দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে কতটুকু তুলতে হবে। অ্যান্ড যখন এই অবস্থাতেও তার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, তখন অ্যাডভান্স লেভেলটা কি হবে, ওকে লিও। তখন হাত পাশে, পা জোড়া, অ্যান্ড ইনহেল, রেডি। এক্সেলে যেটা করতে হবে, ইয়েস, শোল্ডার ডাউন, কোনোই ভেতরে, পেট ভেতরে রেখে। দেন ইনহেল অ্যান্ড আপ, যতটুকু, ইয়েস, নাইস, স্টে। দিস ইজ কোবরা পোজ। কোবরা মানে হচ্ছে যে সাপ, না, সাপের মতো, গঠনটা হচ্ছে সাপের মতো। স্পাইনের পুরো কাজটা হলো অ্যাবস ইন, হাতে প্রচণ্ড প্রেশার পড়ে, ওখানে ধরে রাখতে হচ্ছে, শোল্ডার ডাউন হচ্ছে এবং সাপের মতো আস্তে উঠলো। অ্যান্ড দেন ডাউনের সময় ইনহেল, এক্সেল, আস্তে, স্লো, অ্যান্ড দেন ডাউন, দেন রিল্যাক্স, ওকে, আপ। কোবরা পোজটা আমরা আগে বলেছি যে এটা হলো লোয়ার ব্যাক পেইন এবং হাইট ইনক্রিজ করার জন্য এটা খুব ভালো একটা আসন। শুধু খেয়াল করতে হবে যে যখন করছেন এখানে কিন্তু উল্টোটা নিঃশ্বাস নিতে নিতে উঠতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আসনে আমরা দেখি নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, এখানে নিতে নিতে উঠতে হবে। আর খেয়াল করতে হবে খুব বেশি এক্সেস প্রেশারটা যেন পড়ে না। ঠিক মতো প্রেশারটা পড়লে চেস্ট ওপেনার হিসাবে হাইট বাড়াতে, ব্যথা দূর করতে এই আসন অতুলনীয়। দর্শক, হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। পেটে ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি। তো পেটে ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এবং পেটে ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপরে ভিত্তি করে চিকিৎসা
পরিবর্তন হয়ে থাকে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা। এছাড়া কারো ক্ষেত্রে গলস্টোন হলে, কারো কিডনিতে স্টোন হলে কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেটে ব্যথা হতে পারে। কারো মূত্রনালীর বা মূত্রাশয়ের ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে। সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি, যেমন অ্যাসিডিটির ব্যথাটা হয় পেটের উপরের দিকে, এবং গলস্টোনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁজরের নিচে, এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে, এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে। আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে, যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা, সেক্ষেত্রে আমরা সাথে সাথে একটি অ্যাসিডিটির ওষুধ, গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব, এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটির উপশম হচ্ছে কিনা। সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে, এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব, অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। বর্ষায় বাইরে বের হওয়ার সময় সিনথেটিক কাপড় পরার অভ্যাস করতে পারেন। এতে কোনো কারণে ভিজে গেলেও তা দ্রুত শুকিয়ে যাবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: হৃৎপিণ্ডের রক্তনালীতে কখনো যদি অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি জমে সেই রক্তনালীগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বন্ধ হলে হার্টের বা হৃৎপিণ্ডের রক্ত সংবহন সমস্যা হবে বা বাধাপ্রাপ্ত হবে। সেক্ষেত্রে তখন বুকে তীব্র ব্যথা হবে। যখন এই রক্তনালীগুলো পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়, তখন রক্ত চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়, তখনই হার্ট অ্যাটাকটা হয় এবং রোগী তখন হার্ট অ্যাটাকের তীব্র ব্যথা অনুভব করে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।